নমস্কার বন্ধুরা, সাহিত্যম থেকে প্রকাশিত স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস সূচনা সমগ্র থেকে বয়বরা উপত্যকা গল্পটা চতুর্থ পর্ব আজ পড়ছি। পরদিন সকালে যখন ঘুম ভাঙল ম্যাকমার্ডোর, তখন গতরাতে লজে সভ্য হওয়ার ঘটনা মনে থাকার যথেষ্ট কারণ ছিল। অত্যধিক মদ্যপানের ফলে তার মাথা ব্যথা করছিল, আর হাতে যেখানে চিহ্ন করে দেওয়া হয়েছিল সেখানটা ফুলেছিল, প্রচুর যন্ত্রণা হচ্ছিল। নিজস্ব অদ্ভুত উপায়ে আয়ের ব্যবস্থা থাকায় সে ঠিক সময় মতো অফিসে যেত না, তাই বেলা করে প্রাতরাশ করলো আর সকালবেলায় বাড়িতে থেকে এক বন্ধুকে একটা লম্বা চিঠি লিখলো। তারপর ডেইলি হেরাল্ড পত্রিকাটা পড়লো। শেষ মুহূর্তে লেখা এক বিশেষ স্তম্ভে সে পড়ল, হেরাল্ড অফিসে আক্রমণ, সম্পাদক গুরুতরভাবে আহত। যে ঘটনাবলীর সংক্ষিপ্ত বিবরণ তাতে প্রকাশিত হয়েছে সে সম্বন্ধে সে নিজে জানে লেখকের চেয়ে ভালো করে। লেখাটা শেষ হয়েছে এইভাবে: মামলাটা এখন পুলিশের হাতে, কিন্তু তাহলেও আশা করা যায় না যে অতীতের থেকে এবারে কিছু ভালো ফল হবে। আততায়ীদের কয়েকজনকে চিনতে পারা গেছে, যে জন্য মনে হচ্ছে হয়তো তাদের দোষী সাব্যস্ত করা যাবে। বলা বাহুল্য, আক্রমণটা এসেছে সেই কুখ্যাত সংস্থা থেকে যেটা এত দীর্ঘদিন ধরে এখানকার সমাজকে দাসত্বের বন্ধনে রেখেছে এবং যার বিরুদ্ধে হেরাল্ড আপসহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। মিস্টার স্ট্রেঞ্জারের অসংখ্য বন্ধু শুনে খুশি হবেন যে অত্যন্ত নিষ্ঠুর ও পাশবিকভাবে প্রহরিত হলেও এবং মাথায় ভয়ঙ্কর ভয়ঙ্কর অসংখ্য আঘাত সত্ত্বেও মিস্টার স্ট্রেঞ্জারের এ যাত্রা প্রাণের ভয় নেই। এর নিচে লেখা, উক্ত দপ্তরের প্রহরার জন্য উইঙ্গেস্টার রাইফেলদারি পুলিশ মোতায়েন হয়েছে। কাগজটা নামিয়ে রাখল ম্যাকমার্ডো। রাত্রে অত্যধিক সুরাপানের ফলে তখনও তার হাত কাঁপছিল। সেই হাতে পাইপ ধরতে যাবে এমন সময় বাইরে থেকে দরজায় আঘাতের শব্দ। গৃহকর্মী একটা চিঠি নিয়ে এলো। একটা চুকরা দিয়ে গেছে সেটা। চিঠিতে কোনো স্বাক্ষর নেই। চিঠিটা হলো, আপনার সঙ্গে কথা আছে, কিন্তু কথাটা আপনার ওখানে বলতে চাই না। মিলার হিলের পতাকা দণ্ডের পাশে আমাকে পাবেন। আসুন, এমন কিছু বলবো যা শোনা আপনার পক্ষে ভালো আর বলাও আমার পক্ষে ভালো। অত্যন্ত বিস্ময়ের সঙ্গে ম্যাকমার্ডো চিঠিটা পড়ল, দুবার পড়ল। বুঝতে পারল না এর অর্থ কী আর কেই বা লিখেছে। লেখাটা মেয়েলি হাতের হলে হয়তো আন্দাজ করতে পারত যে এ তেমনি কোনো অভিযানের সূত্রপাত। অতীতে সে যার সঙ্গে ভালো করেই পরিচিত ছিল, কিন্তু এ লেখা পুরুষের এবং বেশ শিক্ষিত লোকের। কিছুক্ষণ ইতস্তত করার পর শেষ পর্যন্ত সে ঠিক করলো যাবে দেখতে ব্যাপারটা কি। মিলার মিল হচ্ছে শহরের একেবারে কেন্দ্রে স্থাপিত একটি পার্ক, অযত্ন রক্ষিত। গ্রীষ্মকালে প্রচুর জনসমাগম হলেও শীতকালে প্রায় পরিত্যক্ত বললেই চলে। এর উপর থেকে শুধু নোংরা শহরটা নয়, নিচের আঁকাবাঁকা উপত্যকাটাও চোখে পড়ে তার এখানে সেখানে ছড়ানো খুনিয়া আর কারখানা, যেগুলোর দুয়া আর পর্বতমালার গাছপালা আর তুহিন শীর্ষ চূড়াগুলো কালো কালো দেখাচ্ছে। চিরসবুজ গাছে ছাওয়া ঘুরানো পথ ধরে উঠতে উঠতে ম্যাকমার্ডো পৌঁছে গেল পরিত্যক্ত রেস্তোরাঁটায়। গ্রীষ্মকালে যেটা স্ফূর্তির কেন্দ্রস্থল হয়ে ওঠে। পাশে একটা পতাকার দণ্ড, তার নিচে একজন মানুষ মাথার হেডটা মুখের উপর টেনে আর ওভারকোটের কলার উল্টে দিয়ে দাঁড়িয়ে আছে। মুখ ফেরাতে সে দেখল ব্রাদার মরিস। গতরাত্রে যে বডি মাস্টারের ক্রোধের উদ্রেক করেছিল, দেখা হতে লজের সংকেত বিনিময় হলো। বলল, মরিস, আপনার সঙ্গে একটু কথা ছিল মিস্টার ম্যাকমার্ডো। যেভাবে কথাটা বলল তাতে বোঝা গেল সে ইতস্তত করছে, যেন এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করবে তাতে তার বিশেষ দুর্বলতা আছে। বড় ভালো হলো আপনি এসেছেন। তার চিঠিতে আপনার নাম দেননি কেন? সাবধান হওয়া ভালো। এখন যা দিনকাল, তাতে বলা কি যায় কোনো কথা আবার আমার কাছে ফিরে আসবে না? কেন, লজের বাইয়েরা কি পরস্পরকে বিশ্বাস করতে পারে না? না, সবসময় তাও নয়। আক্রোশের সঙ্গে মরিস বলে উঠল, যা কিছু আমরা বলি, যা কিছু করি, সব গিয়ে ওই ম্যাগিনটি লোকটার কাছে পৌঁছয়। কঠিন স্বরে ম্যাকমার্ডো বলল, দেখুন, গত রাত্রে আমি শপথ নিয়েছি বডি মাস্টারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না, এবং তা আপনি জানেন ভালো করেই। সেই শপথ কি আপনি আমায় ভাঙতে বলছেন? দুঃখের সঙ্গে মরিস বলল, এইভাবে যদি ব্যাপারটা নেন তাহলে আপনাকে কষ্ট করে এখানে আসতে বলার জন্য আমি দুঃখিত। পরিস্থিতি কি তাহলে এমনই হয়ে দাঁড়িয়েছে যে দুজন স্বাধীন নাগরিক পরস্পরের মধ্যে মত বিনিময় পর্যন্ত করতে পারবে না? খুব তীক্ষ্ণ চোখে ম্যাকমার্ডো তার সঙ্গীটিকে লক্ষ্য করছিল।
একথায় সে একটু কোমল হলো, বলল, আমি যা বলছি সে আমার নিজের কথা। জানেন তো, আমি এখানে নতুন, এখানকার সব কিছুই আমার অপরিচিত। তাই মিস্টার মরিস, আমার পক্ষে এখন মুখ খোলা অনুচিত। তবে আপনি যদি কিছু বলতে চান তো বলতে পারেন। আর আপনি গিয়ে বস ম্যাকগিন্টিকে তা বলে দেন, তেতো গলায় বলল মরিস। ম্যাকমার্ডো বলে উঠল, এবারে কিন্তু আপনি আমার উপর অবিচার করছেন। আমার তরফ থেকে আমি লজের প্রতি অনুগত, আমি আপনাকে সাফ বলে দিচ্ছি। কিন্তু তাই বলে আমি যদি আপনার গোপন কোনো কথা প্রকাশ করে বসি, তাহলে তো অত্যন্ত বাজে লোক হয়ে যাব। জেনে রাখুন, আমার কাছ থেকে কেউ জানবে না। তবে আগে থেকেই বলে রাখছি, কোনো রকম সাহায্য বা সহানুভূতি কিছুই হয়তো আমার কাছে নাও পেতে পারেন। মরিস বলল, ও দুটো প্রত্যাশা আমি ছেড়ে দিয়েছি, এবং যা বলছি এতে করে হয়তো আমার জীবনটাই আপনার হাতে সঁপে দেওয়া হচ্ছে। আর মন্দ হলেও, এবং গতরাত্রের ব্যাপারে যদিও আমার মনে হয়েছে কিছুদিনের মধ্যেই আপনি ওদেরই মতো মন্দ হয়ে যাবেন, তবুও আপনি এ ব্যাপারে নতুন বলেই হয়তো আপনার বিবেক এখনও ওদের মতো নিরেট হয়ে ওঠেনি। তাই ভাবলাম এ নিয়ে আপনার সঙ্গে কথা বলি একটু। বলুন কি বলবেন। কিন্তু যদি ফাঁস করে দেন তো আপনার দিব্যি। কেন, বলেইছি তো ফাঁস করব না। আচ্ছা, জিজ্ঞাসা করি, প্রথম যখন আপনি শিকাগোয় ফ্রিম্যান সোসাইটিতে যোগ দিয়ে দানশীলতা সংস্থার প্রতি আনুগত্যের শপথ নেন, একবারও কি তখন আপনার মনে হয়েছিল যে শেষ পর্যন্ত এ থেকে আপনি অপরাধের পথে চলে যাবেন? ম্যাকমার্ডো বলল, সে যদি আপনি একে অপরাধ বলেন। কি অপরাধ বলি? বলে উঠল মরিস, তার গলা উত্তেজনায় কাঁপছে। অপরাধ বলে যদি মনে না করেন তো বলবো আপনি এর কিছুই দেখেননি। বাবার মতো বৃদ্ধ একজন লোককে মারতে মারতে সাদা চুলের উপর দিয়ে রক্ত বইয়ে দেওয়া, এ কি অপরাধ নয়? না যদি হয় তাহলে কি এ? ম্যাকমার্ডো বলল, কিন্তু এমন অনেক লোক আছে যারা বলবে এটা লড়াই ছাড়া কিছু নয়, দুই শ্রেণীর মধ্যে সংগ্রাম, সে লড়াইয়ে যে যতটা পারবে আঘাত হানবে। কিন্তু এমন কোনো চিন্তা কি আপনার মাথায় এসেছিল যখন আপনি শিকাগোর ফ্রিম্যান সোসাইটিতে যোগ দিয়েছিলেন? না, কখনো না, আমারও না। যখন আমি ফিলাডেলফিয়া সংস্থায় যোগ দিয়েছিলাম, ওটা ছিল অনেকটা ক্লাব যেখানে সবাই মিলিত হতো, নিজেদের সুবিধা অসুবিধে নিয়ে আলোচনা হতো ওখানে। তারপর এই জায়গাটার কথা আমার কানে আসে। অভিশাপ দিই সেই সময়কে যখন এর নাম শুনি। এখানে আসি নিজের উন্নতির জন্য। হায় ঈশ্বর, উন্নতির জন্যই বটে। আমার স্ত্রী আর আমার 3 সন্তানও সঙ্গে আসে। মার্কেট স্কোয়ারে একটা শুকনো মালের দোকান শুরু করি এবং ভালোই চলে সে দোকান। তারপর জানাজানি হয়ে যায় যে আমি একজন ফ্রিম্যান। তখন বাধ্য হয়ে আমাকে স্থানীয় লজে যোগ দিতে হয়, ঠিক আপনি যেমন কাল রাত্রে যোগ দেন। আমারও হাতে সেই লজ্জাকর চিহ্ন আঁকা হয়েছে, আর আমার হৃদয়ে যা আঁকা হয়েছে তারও ভয়াবহ। তারপর দেখলাম আমি একটা কালো শয়তানের আজ্ঞাবহ হয়ে পড়েছি এবং অনেক অনেক অপরাধের জালে জড়িয়ে পড়েছি। কি আর তখন করতে পারি? ভালোর জন্য যা কিছু বলি সবই হয়ে দাঁড়ায় বিশ্বাসঘাতকতা, ঠিক গত রাত্রের মতোই। অথচ এখান থেকে চলে যে যাব তাও সম্ভব না, কারণ এই দোকান ছাড়া আমার কিছুই নেই। আর যদি সোসাইটি ছেড়ে দিই তার অর্থ যে হবে মৃত্যু, তা আমি খুব ভালো করেই জানি। এবং আমার স্ত্রী আর ছেলেমেয়েদের যে কী হবে তা ঈশ্বরই জানেন। ভীষণ বড় ভীষণ এ পরিস্থিতি। দোয়াতে মুখ ডাকলো সে। ফুপিয়ে ফুপিয়ে এমন কান্না শুরু করলো যে সে আক্ষেপে তার সারা শরীর কেঁপে কেঁপে উঠতে লাগলো। কাঁধে জাকুনি দিয়ে ম্যাকমার্ডো বলল, আপনার মতো নরম মানুষের এ কাজে নামা ঠিক হয়নি। নির্বাচন ভুল হয়েছে আপনার। আমার মধ্যে ছিল বিবেক, ছিল ধর্মবোধ, কিন্তু ওরা আমায় ওদেরই একজন অপরাধীতে পরিণত করেছে। একটা কাজের জন্য বেছে নেওয়া হয় আমাকে। যদি সরে পড়তাম জানি তাহলে কি দশা আমার হতো। হয়তো আমি ছিলাম বীরু, আমার স্ত্রী আর ছেলেমেয়েদের কথা ভেবেই হয়তো আমার এই বীরুতা। যাই হোক, গেলাম আমি। এ স্মৃতি হয়তো কোনোদিনই আমার মনে থেকে যাবে না। 20 মাইল দূরে নির্জন বাড়ি একটা, ওই পর্বত শ্রেণীর ওপারে। আমার উপর বার ছিল দরজাটা পাহারা দেবার, যেমনটি আপনার উপর কাল রাত্রে ছিল। কাজটা আমার উপর দিয়ে নিশ্চিত হতে পারেনি। ওরা গেল ভিতরে। বেরিয়ে যখন এলো, ওদের হাতের কবজি পর্যন্ত রক্তাক্ত। আমরা ফেরার পথ ধরেছি, এমন সময় একটি শিশু চিৎকার করতে করতে বেরিয়ে এলো বাড়ি থেকে। 5 বছরের ছেলেটি। তার বাবাকে সে হত্যা করতে দেখেছে। করুণ দৃশ্যটি দেখে আমার প্রায় মূর্ছা যাবার অবস্থা। অথচ মুখে খুব সাহসের ভাব বজায় রেখে আমায় যেতে হচ্ছে, কারণ পরের বার ওরা আমার বাড়িতেই ওই রকম কাণ্ড করে বসতো। আমার ছোট ছেলে ফ্রেড হয়তো তার বাবার জন্য চিৎকার করতে করতে বাড়ি থেকে বেরিয়ে আসতো এইরকম ভাবেই। কিন্তু তখন আমি এক অপরাধী ছাড়া আর কি। হত্যাকাণ্ডের অংশীদার যখন, ইহকালে আর কোনো আশাই নেই, পরকালেও না। ছিলাম ভক্ত ক্যাথলিক সম্প্রদায়ের খ্রিস্টান, কিন্তু যখন শুনলেন আমি একজন স্কোরার, কিছুতেই পুরোহিত আমাকে গ্রহণ করতে রাজি হলেন না। ফলে আমার ধর্মবিশ্বাস থেকে বিচ্যুত হলাম আমি। এই এখন আমার অবস্থা। আর এই যে দেখছি,
সেই একই পথে আপনিও নামতে শুরু করেছেন। বলুন তো এর পরিণতি হবে কিসে? আপনিও কি ওদের মতো খুনিতে পরিণত হবেন, বিনা উত্তেজনায় হত্যা করবেন? নাকি আমরা চেষ্টা করব যদি এর কিছু বিহিত করা আমাদের পক্ষে সম্ভব হয়? কি করতে চান আপনি? তীক্ষ্ণ স্বরে বলল ম্যাকমার্ডো। নিশ্চয় পুলিশে খবর দেবেন না? ঈশ্বর না করুন, বলে উঠল মরিস। সে কথা চিন্তা করলেও নির্ঘাত প্রাণ যাবে। বেশ, আমার যা মনে হচ্ছে তা এই যে আপনি মানুষটি দুর্বল প্রকৃতির, তাই ব্যাপারটাকে একটু বেশি বাড়িয়ে দেখছেন। বাড়িয়ে দেখছি? কিছুদিন থাকলেও বুঝবেন বাড়িয়ে বলছি কিনা। তাকিয়ে দেখুন উপত্যকাটার দিকে, লক্ষ্য করুন প্রায় 100টা চিমনির ওই মেঘ যা ডেকে রেখেছে ওটাকে। আমি বলছি হত্যার কালো মেঘ ওই মেঘের থেকেও ঘন হয়ে আরও নিচু হয়ে মানুষের মাথার উপর ঝুলছে। ও হলো ভ্যালি অফ ফিয়ার, বড় বড় উপত্যকা, মৃত্যুর উপত্যকা। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত মৃত্যুর আতঙ্ক ওখানকার মানুষের মধ্যে। অল্প বয়স আপনার, অপেক্ষা করুন, নিজেই জানতে পারবেন। যেন কিছুই নয় ব্যাপারটা, এমনভাবে ম্যাকমার্ডো বলল। আচ্ছা, যখন নিজে জানতে পারবো তখন বলবো আপনাকে। পরিষ্কার বোঝা যাচ্ছে এ জায়গার লোক আপনি নন, এবং যত তাড়াতাড়ি পারেন সব বেচে দিয়ে সরে পড়ুন এখান থেকে। জলের দামেই বেচে দিন। যা আপনি বললেন নিশ্চিন্ত থাকুন, তা আমার তরফ থেকে প্রকাশ পাবে না। কিন্তু কি সর্বনাশ যদি আপনি একজন স্পাই হন? না না, কাতর স্বরে মরিস বলে উঠল। তাহলেও কথা থাক, আপনার কথা আমি মনে রাখবো। হয়তো পরে একদিন ও নিয়ে আবার আপনার সঙ্গে কথা হবে। যাবার আগে একটা কথা, হয়তো আমাদের এই একত্র হওয়াটা কারো চোখে পড়েছে। হয়তো জিজ্ঞাসা করবে কি কথা আমাদের মধ্যে হয়েছে। হ্যাঁ, ভালোই বলছেন। আমি আপনাকে আমার ব্যবসায় একটা কেরানির কাজ দিতে চেয়েছি, আর আমি তা প্রত্যাখ্যান করেছি। ঠিক আছে? আচ্ছা ব্রাদার মরিস, চলি। আশা করি ভবিষ্যতে ব্যাপারটা আপনার পক্ষে সহজ হয়ে উঠবে। সেদিন বিকেলবেলা ম্যাকমার্ডো বসবার ঘরে আগুনের দ্বারে বসে ধূমপান করছে আর ভাবনায় ডুবে যাচ্ছে। হঠাৎ দরজাটা একটু দূরেই খুলে গেল। সেখানে ছবির মতো দেখা গেল বস ম্যাগিনটির বিরাট শরীরটা। সংকেত জানিয়ে ভিতরে ঢুকলো সে। তারপর একটা চেয়ারে ম্যাকমার্ডোর মুখোমুখি বসে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, এবং তেমনি স্থির দৃষ্টিতে সে দৃষ্টির প্রত্যুত্তর এলো। শেষ পর্যন্ত ম্যাগিনটি বলল, লোকজনের সঙ্গে দেখা করা আমার বিশেষ অভ্যাস নয়, তবে মনে হলো একটা বিষয় তোমার সঙ্গে কথা বলে পরিষ্কার করে নেওয়া ভালো, তাই এলাম। কি আমার সৌভাগ্য! কাউন্সিলর, প্রচুর সহৃদয়তার সঙ্গে বলে উঠল ম্যাকমার্ডো। তাক থেকে একটা হুইস্কির বোতল বার করতে করতে এতটা আমি আশাই করতে পারিনি। হাতের ব্যথা কেমন? ম্যাকমার্ডোর মুখটা কুঁচকে গেল। বলল সে বলতে পারছি না, কিন্তু যাই হোক, এর জন্য অমন যন্ত্রণার সার্থকতা আছে বই। হ্যাঁ, ঠিক বলেছ। যারা বিশ্বস্ত, লজের ব্যাপারে যারা প্রচুর কাজে আসে, তাদের পক্ষে। আজ সকালে মিলার হিলে তোমার ব্রাদার মরিসের সঙ্গে কি কথা হচ্ছিল? প্রশ্নটা এমন আকস্মিকভাবে এলো যে উত্তরটা আগে থেকে তৈরি করে রেখে ভালোই করেছিল সে। হাসিতে ফেটে পড়ে বলল, মরিস জানতো না যে আমার জীবিকা নির্বাহের একটা উপায় আছে। অবশ্য তাকে তা জানাবও না, কারণ তার বিবেক আবার বড় প্রবল। অতটা আমার ভালো লাগে না, কিন্তু ওর মনটা ভালো। ভেবেছিল আমি দুরবস্থায় পড়েছি, তাই একটা শুকনো মালের দোকানে একটা কেরানির চাকরি দিতে চেয়েছিল। ও, এই ব্যাপার? হ্যাঁ। তুমি ওকে প্রত্যাখ্যান করলে? নিশ্চয়। ঘরে বসে মাত্র 4 ঘন্টাতেই কি আমি ওর 10 গুণ আয় করতে পারি না? ঠিক বলেছ, কিন্তু মরিসের সঙ্গে বেশি মেলামেশি আমার পছন্দ নয়। কেন? কেন আবার? আমি বলছি, তাহলেই তো যথেষ্ট। বেশিরভাগ লোকের পক্ষে হতে পারে, কিন্তু আমার পক্ষে নয়। কাউন্সিলর সাহসের সঙ্গে বলল সে। মানুষ চিনলে একথা আপনিও স্বীকার করবেন। দৈত্যটি একথা কটমট করে ম্যাকমার্ডোর দিকে তাকালো। রুমস একটা তাবা মুহূর্তের জন্য চেপে বসলো গ্লাসটার উপর, যেন সেটা তার মাথায় ছুঁড়ে মারবে। তারপরে সে তার স্বাভাবিক উচ্চ কৃত্রিম হাসিতে ফেটে পড়ল। বলল, সত্যি আশ্চর্য লোক তুমি। আচ্ছা বেশ, কারণ যদি জানতেই চাও তো শুনো। আচ্ছা মরিস তোমার লজের বিরুদ্ধে কি কিছু বলেছে? না। আমার বিরুদ্ধেও না? না। তার কারণ তোমায় সে বিশ্বাস করতে পারেনি, কিন্তু মনে প্রাণে সে বাধার হিসেবে বিশেষ অনুগত নয়, এ আমরা ভালো করেই জানি। ওর উপর লক্ষ্য রাখছি আমরা। সময় হলে ঠান্ডা করে দেওয়া হবে, এবং মনে হচ্ছে সে সময় প্রায় এলো। কোনো রুগ্ন বেড়ার আমাদের কোয়ারে জায়গা হবে না। কিন্তু যদি ওরকম বিদ্রোহীদের সঙ্গে মেলামেশা করো, তাহলে তোমাকে বিদ্রোহী বলে মনে করা হবে, তাই না? ওর সঙ্গে মেলামেশার কোনো সম্ভাবনাই আমার নেই। ওকে আমি আদৌ পছন্দ করি না। আর বিরোধীদের কথাই বলি, কথাটা আপনি ছাড়া অন্য কেউ একবারের বেশি দুবার উচ্চারণের সুযোগ পেত না। বেশ বেশ, ঠিক আছে। গ্লাসটা খালি করে ম্যাগেন্টি বলে উঠল, সময় থাকতে তোমায় সাবধান করে দিতে এসেছিলাম। ম্যাকমার্ডো বলল, আচ্ছা, কি করে আপনি জানতে পারলেন যে আমার সঙ্গে মরিসের আদৌ কথা হয়েছে? হাসলো ম্যাগিন্টি, বলল, এই উপনগরীতে কোথায় কি ঘটে সে খবর রাখা আমার কাজ। সব খবরই আমার কাছে আসে। একথা মনে রাখলেই আমার মনে হয় তুমি ভালো করবে। আচ্ছা চলি, সময় হলো। তার এই বিদায় নেওয়ায় অত্যন্ত আকস্মিকভাবে বাধা পড়ল। আচমকা দরজাটা সশব্দে খুলে গেল। পুলিশের টুপির তলা থেকে 3টি ভ্রুকুটিপূর্ণ মুখ জ্বলে উঠল তাদের দিকে তাকিয়ে। এক লাফে দাঁড়িয়ে উঠে ম্যাকমার্ডো রিভলভারটা অর্ধেকটা বার করেছে, কিন্তু সেখানেই তাকে
থেমে যেতে হলো, কারণ সে দেখলো দুটো উইনচেস্টার রাইফেল তার মাথার উপর উদ্ধত্ত। ইউনিফর্ম পরা এক ব্যক্তি ঘরের ভিতর এগিয়ে এলেন, চোখামরার এক রিভলভার তার হাতে। তিনি হলেন শিকাগোর প্রাক্তন এবং এই খনি এলাকার নতুন ক্যাপ্টেন মার্ভিন। আধখানা হাসি হেসে তিনি ম্যাকমার্ডোর সঙ্গে করমর্দন করলেন, বললেন, এই যে শিকাগোর মিস্টার শয়তান ম্যাকমার্ডো, ঠিকই আন্দাজ করেছিলাম তুমি ঝামেলার সৃষ্টি করবে। এসব ছেড়ে থাকতে পারো না, তাই না? নাও, হেডটা পরে চলো আমাদের সঙ্গে। মেগিন্টি বলল, এই জন্য আপনাকে খেসারত দিতে হবে ক্যাপ্টেন মার্ভিন। জানতে চাই কোন অধিকারে আপনি এভাবে বাড়ির ভিতর ঢুকে নিরীহ সৎ মানুষদের উপর হামলা করছেন? এ ব্যাপার থেকে সরে দাঁড়ান কাউন্সিলর মেগিন্টি, বললেন পুলিশের ক্যাপ্টেন। আপনার জন্য নয়, আমরা এসেছি ম্যাকমার্ডো লোকটার জন্য। আপনার কর্তব্য হবে পুলিশকে সাহায্য করা, বাধা দেওয়া নয়। বস বলল, আমার বন্ধু, ওর কাজের জন্য আমি দায়ী থাকছি। কিন্তু সব দিক দিয়েই দেখা যাচ্ছে মিস্টার মেগিন্টি, আপনি দায়ী হবেন আপনার নিজের জন্যই। এই ম্যাকমার্ডো এখানে আসার আগে ছিল এক শয়তান, এবং এখনও তেমনি শয়তানি রয়ে গেছে। টহলদার, আটকে রাখো ওকে, আমি খানা তাল্লাশি করব। ঠান্ডা মাথা ম্যাকমার্ডো বলল, এই যে আমার পিস্তল ক্যাপ্টেন মার্ভিন, যদি আপনি একা হতেন আর আপনি আর আমি মুখোমুখি হতাম, হয়তো এত সহজে আপনি আমাকে ধরতে পারতেন না। মেগিন্টি বলল, কিন্তু আপনার ওয়ারেন্ট কই? আরে রাশিয়ায় থাকা আর বার্মিসায় থাকা তো একই ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে দেখছি। এ তো ধনী সম্প্রদায়ের জুলুম ছাড়া কিছু নয়। এ বিষয়ে হয়তো পরে আরও কিছু শুনতে পাবেন আপনি। আপনার যা কর্তব্য তা আপনি যেভাবে ভালো বুঝবেন সেইভাবে করবেন কাউন্সিলর। আমাদের কর্তব্য আমরা করব। কি অপরাধে আমাকে গ্রেফতার করা হচ্ছে? ম্যাকমার্ডো জিজ্ঞাসা করলো। হেরাল্ড অফিসে বৃদ্ধ সম্পাদক চেঞ্জারকে প্রহারের অপরাধে। অপরাধটা যে হত্যার হয়নি, এটা নিশ্চয়ই তোমার দোষ নয়। এ কথায় হেসে উঠল মেগিন্টি, বলল, এর বিরুদ্ধে এইটি যদি আপনাদের অভিযোগ হয়, তাহলে এক্ষুনি তা তুলে নিয়ে প্রচুর ঝামেলা এড়াতে পারেন। এ লোকটি কাল মধ্যরাত্রি পর্যন্ত আমার ওখানে থেকে পোকার খেলছিল। এ কথা প্রমাণ করবার জন্য আমি জনাবারও সাক্ষী আনতে পারি। সে ব্যাপার আপনার। আপনি আদালতে গিয়ে যা করবার করতে পারেন। চলো ম্যাকমার্ডো, চুপচাপ যাবে নাকি মাথার পিছনে বন্দুকের উদর গা খেতে যাও? সরে দাঁড়ান মিস্টার মেগিন্টি, সাবধান করে দিচ্ছি। কাজে যখন আছি কোনো রকম বাধাই আমি গ্রাহ্য করব না। ক্যাপ্টেনের কথাবার্তায় এমন একটা দৃঢ় প্রতিজ্ঞার ভাব ছিল যে ম্যাকমার্ডোকে আর বসকে বাধ্য হয়ে বাধা দান থেকে বিরত থাকতে হলো। তবে চলে যাওয়ার আগে বস এক সুযোগে কয়েদির সঙ্গে ফিসফিস করে দু একটা কথা বলে নিল। বুড়ো আঙ্গুলটা উপর দিকে ইঙ্গিতে তুলে মুদ্রাযন্ত্রের কথা প্রশ্ন করলো। উত্তরে ম্যাকমার্ডো জানালো, ঠিক আছে। মেজের নিচের একটা নিরাপদ জায়গা সে পেয়েছিল। হাতে হাত মিলিয়ে বস বলল, বিদায় জানাচ্ছি। উকিল রিলির সঙ্গে দেখা করে নিজের হাতেই মামলার বার নিচ্ছি। আমি বলছি, ওরা তোমাকে ধরে রাখতে পারবে না। অতটা নিশ্চয় না হওয়াই ভালো। এই, তোমরা দুজনে কয়েদিকে পাহারা দাও। কোনো রকম চালাকির চেষ্টা করলেই গুলি করবে। যাবার আগে বাড়িটা খানাতল্লাশ করব। খানাতল্লাশি হলো বটে, কিন্তু লুকিয়ে রাখা যন্ত্রটার কোনো সন্ধানই মিলল না। সঙ্গীদের সঙ্গে ম্যাকমার্ডোকে নিয়ে হেডকোয়ার্টার্সে গেলেন ক্যাপ্টেন। অন্ধকার হয়ে এসেছিল। তুষার ঝড় তীক্ষ্ণ বয়ে বইছিল, যেজন্য রাস্তায় লোকজন প্রায় ছিল না বললেই হয়। কেবল কজন যারা ওখানে ঘোরাফেরা করছিল চলল ওদের পিছু পিছু, আর অন্ধকারে সুযোগ নিয়ে কয়েদিকে লক্ষ্য করে গালাগালি করতে লাগলো। মেরে ফেলো হতচ্ছাড়া স্কোরারটাকে, মেরে ফেলো, মেরে ফেলো। পুলিশরা তাকে ঠেলতে ঠেলতে থানায় নিয়ে গেল। দেখে তারা হাসতে লাগলো, টিটকিরি করতে লাগলো। প্রধান ইন্সপেক্টরের একটু মামুলি পরীক্ষার পর তাকে সাধারণ সেলে রেখে দেওয়া হলো। সেখানে দেখা হলো বল্ডুইনের এবং গতরাত্রে অন্য 3 জন অপরাধীর সঙ্গে। সেদিনই বিকালে ধরা পড়ে তারা। বিচার হবে পরদিন সকালে। কয়েদখানার ভিতরের এই ছোট দুর্গেও দেখা গেল ফ্রিম্যানদের দীর্ঘ হাত পৌঁছতে পারে। অনেক রাত্রে এক জেলার তাদের শুবার জন্য এক বান্ডিল খড় নিয়ে আসে। সেই বান্ডিল থেকে সে 2 বোতল হুইস্কি, কয়েকটা গ্লাস আর এক জোড়া তাস বার করলো। খুব হই হল্লার মধ্যে ওদের রাতটা কাটলো। পরদিন সকালে কি হবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা ওদের মধ্যে দেখা দিল না। এবং সত্যি দুশ্চিন্তার কোনো কারণ ছিল না, কারণ সাক্ষ্য প্রমাণ যা ছিল তাদের ম্যাজিস্ট্রেট এমন কোনো মামলা খাড়া করতে পারলেন না যার জুড়ে কোনো আদালতে মামলাটা পৌঁছে দেওয়া যেতে পারে। এদিকে ছাপাখানার কম্পোজিটার আর মেশিনম্যানরা স্বীকার করতে বাধ্য হলো যে আলো এতই অল্প ছিল আর তাদের মধ্যে উত্তেজনা এতই প্রবল ছিল যে শপথ নিয়ে আততায়ীদের সম্পূর্ণ নিঃসন্দেহে শনাক্ত করা কঠিন হয়ে উঠল তাদের পক্ষে। তবে তাদের ধারণা যে আসামিরা সত্যি আততায়ীদের মধ্যে ছিল, এবং মেগিন্টির নিযুক্ত চতুর অ্যাটর্নির জেরার ফলে দেখা গেল তাদের দ্বিধা আরও প্রবল হয়ে উঠেছে। আর আহত ব্যক্তিটি ইতিপূর্বে সাক্ষ্যে বলেছেন যে আক্রমণের আকস্মিকতায় তিনি এমন চমকে যান যে কেবলমাত্র এর বেশি কিছুই বলতে পারছেন না। যে প্রথম যে ব্যক্তি তাকে আক্রমণ করেছিল তার গুফ ছিল, আর বললেন আততায়ীদের তিনি স্কোরার বলে জানেন। এই কারণে নির্ভীক সম্পাদকীয়গুলোর জন্য অনেকবারই ওরা তাকে ভয় দেখিয়েছে। আর অন্যদিকে নাগরিকদের, তাদের মধ্যে পৌর প্রতিষ্ঠানের হুমরা চুমরা কর্মকর্তারাও আছেন,
সাক্ষ্যে পরিষ্কার বলা হয়েছে যে আসামিরা তখন ইউনিয়ন হাউসে তাস খেলায় ব্যস্ত ছিল এবং এই আক্রমণের অন্তত 1 ঘন্টা পর পর্যন্ত সেইখানেই ছিল। বলা বাহুল্য ওরা খালাস পেয়ে যায় এবং ওদের এভাবে বিরক্ত করার জন্য বিচারকদের যা করতে হয় তাকে প্রায় ক্রমবর্ধনা সামিল বলা চলে। সেই সঙ্গে ক্যাপ্টেন মার্ভিনকে আর পুলিশকে এই উৎসাহের আধিক্যের জন্য প্রকারান্তরে একরকম দমকই খেতে হয়। বিচারের ফলটা যখন ঘোষণা করা হলো তখন সমবেত জনতার মধ্যে যারা উচ্চকণ্ঠে উল্লাস প্রকাশ করলো, ম্যাকমার্ডো তার মধ্যে প্রচুর চেনা মুখ দেখতে পেল। লজের বাদারদের মুখে প্রচুর হাসি আর সম্বর্ধনা। কিন্তু দলটা যখন কাঠগড়া থেকে বেরিয়ে চলে গেল, অনেকেই তখন টুটে টুটে চেপে চিন্তান্বিত চোখে বসে রইল। তাদের মধ্যে এক ছোটখাটো দাড়ি বিশিষ্ট দৃঢ়চিত্ত ব্যক্তি তার নিজের আর তার সঙ্গীদের মনের কথা এই বলে প্রকাশ করলেন, শয়তান খুনির দল, ধরবো তোমাদের, ঠিক ধরবো একদিন। ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী দিন।